স্বাগত জানাচ্ছি টিভেন24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। নির্বাহী আদেশের ওপর ডোনাল্ড ট্রাম্পের যেই প্রভাব বর্তমানে দেখা যাচ্ছে, দেশের বিচার ব্যবস্থা নিয়ে এক রকমের প্রশ্ন উঠেছে। এছাড়াও ট্রাম্প ঘোষণা দিয়েছেন বিদেশে নির্মিত যে কোনো চলচ্চিত্রের ওপর আমেরিকা 100% শুল্ক আরোপ করবে। এটি নিয়েও শুরু হয়েছে নানান রকমের সমালোচনা, নানান রকমের আশঙ্কা কিন্তু করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক প্রসঙ্গে থাকছে শুরুতেই ভারত পাকিস্তানের দ্বন্দ্ব। পাকিস্তান টানা দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ভারতের ওপর কি হতে পারে সামনের দিকে। এবং বাংলাদেশ প্রসঙ্গে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামে এনসিপির একজন কেন্দ্রীয় নেতার যোগ দেয়া এবং তার বক্তব্য নিয়ে নানান রকমের আলোচনা এবং সমালোচনা চলছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আলোচনা করব। আমার সাথে আজকে পর্যালোচনার জন্য অনলাইনে যুক্ত হচ্ছেন সিনিয়র জার্নালিস্ট সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং আমার সাথে আরো যুক্ত হচ্ছেন সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরী। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা শুরুর আগে আজকের দিনের যে প্রধান সংবাদগুলো দর্শকদেরকে জানাচ্ছিলাম তারই একটু ছোট্ট করে বিস্তারিত জেনে আসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নির্বাহী আদেশের ফলে বড় বড় আইন প্রতিষ্ঠানগুলো ভয় এবং চাপে পড়েছে, যা আমেরিকার বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সিবিএস এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বিরোধিতা এবং প্রতিশোধমূলক আচরণের শিকার হচ্ছেন দেশ জুড়ে নামকরা আইনজীবী এবং প্রতিষ্ঠানগুলো। গণমাধ্যমগুলো নানা তথ্য দিয়ে বলছে এতে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা এবং 2016 সালের ক্লিন্টন প্রচারণার প্রধান আইনজীবী মার্ক এলিয়াসের বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাকে ঘৃণা করেন কারণ আমি নিরপেক্ষ এবং স্বাধীন নির্বাচন এবং গণতন্ত্রের পক্ষে আদালতে লড়াই করি। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত মাত্র 6 সপ্তাহে ট্রাম্প 6টি প্রভাবশালী আইন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নির্বাহী আদেশ স্বাক্ষর করেন। এসব আদেশে প্রতিষ্ঠানগুলোর ফেডারেল চুক্তি বাতিল, সরকারি ভবনে প্রবেশ নিষিদ্ধ এবং তাদের ক্লায়েন্টের ওপর চাপ প্রয়োগের কথা উল্লেখ ছিল। এক সিনিয়র আইনজীবী একে ডায়াবলিক্যাল বা শয়তানি পরিকল্পনা বলেও আখ্যা দিয়েছেন। এই চাপের মুখে 9টি বড় আইন প্রতিষ্ঠান হোয়াইট হাউসের সঙ্গে সমঝোতায় যায়। প্রায় $1 বিলিয়ন আইনি সেবা ট্রাম্প সমর্থিত বিভিন্ন উদ্দেশ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে 4টি প্রতিষ্ঠান আদালতে লড়াই শুরু করেছে এবং তাদের পক্ষে সাময়িক স্থগিতাদেশও পেয়েছে। সাবেক অ্যাটর্নি জেনারেল ডোনাল্ড আয়ার বলেন, এটি আমাদের পুরো বিচার ব্যবস্থা এবং সাংবিধানিক অধিকারগুলোর উপর সরাসরি আঘাত। তিনি বলেন, প্রেসিডেন্টের এই পদক্ষেপ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আইনি সহায়তা পাওয়ার অধিকার হরণ করছে। এদিকে আজকের দিনের আরো একটি আলোচিত সংবাদ, ট্রাম্প ঘোষণা দিয়েছেন বিদেশে নির্মিত যে কোনো চলচ্চিত্রের উপর আমেরিকায় 100% শুল্ক আরোপ হবে। ট্রাম্পের দাবি, হলিউড খুব দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে, তাই তিনি চান সিনেমা যেন আবার আমেরিকাতেই তৈরি হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তে বিশ্ব চলচ্চিত্র শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আমেরিকান স্টুডিওগুলো বড় পরিমাণে শুটিং করে থাকে। ব্রিটিশ চলচ্চিত্র ইউনিয়ন এবং প্রযোজকরা উদ্বেগ জানিয়ে বলছেন, এই শুল্ক কার্যকর হলে হাজারো ফ্রিল্যান্সার কাজ হারাতে পারেন। হোয়াইট হাউস জানিয়েছে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, আমেরিকার এই পদক্ষেপ আন্তর্জাতিক প্রতিক্রিয়া ডেকে আনতে পারে, যার ফলে আমেরিকার সিনেমাগুলোর বিদেশি আয়ও হুমকির মুখে পড়বে। এদিকে আন্তর্জাতিক প্রসঙ্গে থাকছে শুরুতেই ভারত পাকিস্তান ইস্যু। কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের উপর হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান উত্তেজনা আবারও চরমে উঠেছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে এবং পাল্টা অভিযোগ করেছে যে দিল্লি শীঘ্রই সামরিক পদক্ষেপ নিতে পারে। এই প্রেক্ষাপটে পাকিস্তান টানা দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। সোমবার 120 কিলোমিটার রেঞ্জের ফাতা মিসাইলের সফল উৎক্ষেপণ করে দেশটি। এর আগে 450 কিলোমিটার রেঞ্জের আবদালি মিসাইল উৎক্ষেপণ করা হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 7 মে কয়েকটি স্টেটে নিরাপত্তা মহড়া চালানোর নির্দেশ দিয়েছে। এর অংশ হিসেবে সাইরেন উদ্ধার এবং পরিকল্পনা এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। দুই দেশই সীমান্ত বন্ধ রেখেছে, বাণিজ্য এবং বিমান চলাচল স্থগিত করেছে এবং সীমান্তে গোলাগুলিও কিন্তু নিয়মিতই চলছে। এরপরে আন্তর্জাতিক প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ থাকবে। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে যেসব কনসার্ন উত্থাপন করেছে সেগুলোকে অতি
সত্ত্বর অ্যাড্রেস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের রাজনৈতিক দল এনসিপির একজন কেন্দ্রীয় নেতার হেফাজতে ইসলামের মহাসমাবেশে অংশগ্রহণ এবং আলোচিত নারী সংস্কার ইস্যুতে তার একদম সুস্পষ্ট বক্তব্য নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা চলছে। এনসিপি কি আসলে ইসলামী দলগুলোর সাথে ঐক্য ঘোষণা করতে যাচ্ছে, কিংবা নারী বিদ্বেষ মূলক যে বিষয়গুলো আসলে চলছে সেটি নিয়ে আসলে এই ধরনের বক্তব্যগুলো কি রকম বার্তা দিচ্ছে, সাধারণ মানুষ কি বলছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আমরাও আজকে বোঝার চেষ্টা করব। দুজন আলোচক আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আলোচনা শুরু করব। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি। নির্বাহী বিভাগের নানাবিধ টালমাটাল সিদ্ধান্ত, খামখেয়ালিপনা আমরা শুরু থেকেই দেখে আসছি, কিন্তু মানে আশার একটা আলো ছিল কিংবা এক ধরনের প্রত্যাশা ছিল হয়তোবা বিচার বিভাগের কাছে যে বিচার পাওয়া যাবে। সেই জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকে ট্রাম্প এক ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করছে এবং অনেকাংশে সফলও হচ্ছে। দেশের বেশ কিছু নাম করা আইনজীবী এবং নাম করা আইনি যে প্রতিষ্ঠান, যে এজেন্সিগুলো, তারা কিন্তু অনেকটা হার মেনে নিচ্ছে। এমনকি আমরা আজকে যে অনুসন্ধানী প্রতিবেদনের কথা বলছিলাম, এই প্রতিবেদনের শুরুতেই কিন্তু বলা হচ্ছিল যে অনেক নাম করা আইনজীবী আসলে ভয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি। অর্থাৎ বিচার বিভাগ, নির্বাহী বিভাগের অনেকটাই নিয়ন্ত্রণে, পুরোপুরি যদি আমি নাও বলি, অনেকটাই নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। দেশের বিচার ব্যবস্থার এই পরিস্থিতিকে আপনি কিভাবে পর্যালোচনা করবেন? এটা সমস্ত পর্যবেক্ষক মহল যেটা বলছেন, বিভিন্ন পত্রপত্রিকা যেভাবে আসছে, যে আপনি যেটা বললেন 6টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, মানে সবচেয়ে বড় বড় বিখ্যাত এই দেশের যে সমস্ত আইনি প্রতিষ্ঠান আছে, আইনজীবীদের যে প্রতিষ্ঠানগুলো, ল ফার্ম, সেগুলোর ব্যাপারে এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন। তার ভিত্তিতে 6টার মধ্যে প্রত্যক্ষভাবে হলে অন্যদের উপরে সেটার প্রভাব পড়েছে। 9টি প্রতিষ্ঠান ইতিমধ্যে হোয়াইট হাউসে যে এক ধরনের সমঝোতা অ্যারেঞ্জমেন্টে পৌঁছে গেছে। এখন কথা হচ্ছে এটা কি, প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথম দেখার দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখন সেই আমলে তার ব্যাপারে স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করে তদন্ত করা হয়েছিল যে তিনি রাশিয়া তার পক্ষে 16 সালের নির্বাচনে তিনি জয় করার জন্য প্রভাব খাটিয়েছিল, এই দেশের জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেছিল, এবং সেটা প্রমাণ করার জন্য একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত সেই তদন্ত কমিশন কিছু কিছু তথ্য পেলেও তার বিরুদ্ধে মানে অভিযোগ আনার মতো কিছু দাখিল করেননি। যাই হোক, সে এখন সেই কারণে ট্রাম্পের একটা ছিল যে তাকে অনবরত তার সেই 4 বছরের শাসন আমলে তাকে কতগুলো ল ফার্মের মাধ্যমে ডেমোক্রেটিক পার্টি, তার রাজনৈতিক শত্রুরা তাকে হ্যারাস করেছে, হয়রানি করেছে একটা। এবং তার পরবর্তীতে তিনি দাবি করেছেন 2020 সালের নির্বাচনে তিনি জয়লাভ করেছেন, এবং জয়লাভ করার পরে মানে বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টি কনস্পিরেসি বলে সেই জয় তার হাত থেকে ছিনিয়ে নিয়েছে। এবং সেই ক্ষেত্রে ওই যে জয়লাভের ব্যাপারে তিনি যে সমস্ত উদ্যোগ নিচ্ছিলেন, তার পক্ষে তার বিরুদ্ধে বিভিন্ন আইনি প্রতিষ্ঠান, মানে আইনজীবীদের বড় বড় কোম্পানি, অর্গানাইজেশন, তারা তাদেরকে আইনি সহায়তা দিয়েছিল। সেই কারণে তিনি ক্ষুব্ধ ফিল করেছেন এবং তার এই সমস্ত অর্ডার জারি করেছেন, এক্সিকিউটিভ অর্ডার। এখন কথা হচ্ছে, যে কোনো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ধরে নেওয়া যায় যে আপনার বিরুদ্ধে যদি কোনো প্রতিষ্ঠান, সে বিরোধী দলের পক্ষে হোক, সরকারের পক্ষে হোক, রাষ্ট্রপতির পক্ষে হোক, একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে হোক, পক্ষে হোক, বিপক্ষ হোক, যদি তার কোনো অভিযোগ থাকে, তিনি আদালতে শরণাপন্ন হবেন। বিশেষ করে যারা ক্ষমতাসীন, তাদের কাছ থেকে মানে জনগণ, দেশ সবাই আশা করে যে তারা ব্যক্তিগতভাবে কোনো মানে ব্যবস্থা না নিয়ে, পদক্ষেপ না নিয়ে, মানে তার ক্ষমতার সুযোগ ব্যবহার না করে সেটা আইনের মাধ্যমে লড়াইতে যাবেন, আইনি লড়াই, আদালতে যাবেন।
কিন্তু এই ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন, বলা হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলোর উপর চাপ সৃষ্টি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। ফলে এটা যে অভিযোগ এই পর্যন্ত এসছে এবং যে বিশ্লেষণ দেখা যাচ্ছে, তাতে তাদের বক্তব্য এটা যুক্তরাষ্ট্র পৃথিবীর শীর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র বলে নিজেকে দাবি করে। এখন অনেকে এটাকে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি, গণতান্ত্রিক নিয়ম রীতির উপরে একটা প্রচন্ড আঘাত, প্রচন্ড আক্রমণ বলে মনে করছে, হুমকি মনে করছে, এবং এটা গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষুণ্ণ হবে বলে মনে করছে। তো সেটা একটা আশঙ্কার কথা। কিন্তু আমি এট দি সেম টাইম বলবো, এত কিছু সত্ত্বেও এই যে একটা আদালত প্রেসিডেন্ট ট্রাম্পের একটা আইনজীবী প্রতিষ্ঠানের ব্যাপারে স্ট্রংলি একটা অত্যন্ত কঠোর নির্দেশনা কয়েকদিন আগে দিয়েছেন যে এইটা কোন সংবিধান বিরোধী, প্রেসিডেন্টের এই এক্সিকিউটিভ অর্ডার। ফলে অন্যান্য প্রতিষ্ঠানগুলো এত কড়া নির্দেশ না পেলেও মোটামুটি স্থিতাবস্থা বজায় রাখার জন্য আইনজীবী প্রতিষ্ঠানগুলো থেকে নির্দেশ জারি করা হয়েছে। ফলে আমার ধারণা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যত্যয় ঘটতে পারে, কিন্তু মোটামুটি ভাবে আইনি লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত বোধ করছেন, যারা নিজেদেরকে মানে থ্রেটের সম্মুখীন মনে করছেন, তারা একেবারে প্রচন্ড হেরে যাবেন, তাদেরকে নির্মূল করে ফেলা হবে সম্ভবত হবে না। যুক্তরাষ্ট্রের আইনি ব্যবস্থা কনস্টিটিউশনাল সিস্টেমের ভিতরে যে প্রক্রিয়া আছে, যে স্ট্রেংথ আছে, সেটা শেষ পর্যন্ত এটাকে রক্ষা করবে। এবং দেখুন, এই যে সমস্ত আদালত ট্রাম্প প্রশাসনের ব্যাপারে, প্রশাসনের নীতি ইত্যাদির ব্যাপারে এই পর্যন্ত নির্দেশনা দিয়েছে, সেগুলোর মধ্যে কয়েকজন জাজ তো ট্রাম্প নিয়োজিত, এর আগের টার্মে তিনি তাদেরকে নিয়োগ দিয়েছিলেন। এবং আর রিপাবলিকান দলের অন্যান্য সিনিয়র বুশের আমলের মনোনীত, জুনিয়র বুশের মনোনীত। ফলে এমন না যে তারা ওবামার, ক্লিন্টনের, বাইডেনের তাদের পক্ষের লোক আছেন। বলে আমি অত হতাশ হব না। কিছুটা একটা চাপ সৃষ্টি হয়েছে প্রত্যেক দেশেই। একটা শুনুন, গণতন্ত্র ব্যাপার হচ্ছে ডেমোক্রেসি কথা একটা হচ্ছে, এইটাকে সব সময় রক্ষা করতে হয়। জনগণকে, জাতিকে, জনগণকে সবসময় জাগ্রত থাকতে হয়। গণতন্ত্রের মধ্যে পক্ষে বিপক্ষে থ্রেট নানা সময় আসতেই থাকে। তো সেইটা মোকাবিলা করার জন্য দেশ, জনগণ, রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান, আদালত, এগুলা নিশ্চয়ই শেষ পর্যন্ত কার্যকরী হবে। সে সাময়িকভাবে প্রত্যেক সমাজে সেটব্যাক হতে পারে, সেটব্যাক থেকে কাটিয়ে উঠবে, সেটা আমি কিছুটা চিন্তিত হতো, কিন্তু আমি একেবারে ভয়ঙ্কর ভেঙে পড়ার মতো পক্ষে না, আমি আশাবাদী। জি, মাহমুদ রেজা চৌধুরী, আমরা সৈয়দ মোহাম্মদুল্লাহর পর্যালোচনা শুনছিলাম। তিনি বলছিলেন যে আমেরিকার যে আইনি কাঠামো কিংবা আইনি ব্যবস্থার যে শক্তি, সেই শক্তি দিয়ে হয়তো বা এই সংকট কাটিয়ে ওঠা যাবে, কিংবা নির্বাহী বিভাগের যেই প্রভাবটা এখন পড়তে শুরু করেছে, সেই প্রভাবটা হয়তো বা কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে। আপনি কতটা আশাবাদী, মাহমুদ রেজা চৌধুরী? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। প্রথমত শ্রদ্ধেয় মোহাম্মদুল্লাহ ভাই অনেক বিজ্ঞ মানুষ, ওনার বিশ্লেষণের পরে আমার নতুন করে কিছু বলার থাকে না। অতিথি হিসাবে আমি যেটুকু আপনার সাথে আজকে বলতে পারি, মোহাম্মদুল ভাই খুব আশাবাদী মানুষ। উনি আশা প্রকাশ করেছেন গণতন্ত্র সবসময় একটা সাংঘর্ষিক পদ্ধতি বা সাংঘর্ষিক অবস্থার মধ্য দিয়ে অতিক্রান্ত অগ্রসর হয়। এটা গণতন্ত্রের একটা চরিত্র, একটা বৈশিষ্ট্য বই। সেই অর্থে হয়তোবা আমি এর জন্য আশঙ্কা করি যে সভ্যতা এবং সময় এবং সবকিছুই প্রতিদিন বদলাচ্ছে, ভালোর দিকে না, মন্দের দিকেই বেশিটা। মূল্যবোধও দিন দিন ভিন্ন পথে অগ্রসর হচ্ছে। আমার মনে পড়ছে আপনার সাথে কথা বলতে গিয়ে যে ভারতের সম্ভবত 2002 সালে প্রেসিডেন্ট ছিলেন এপিজি আব্দুল কালাম সাহেব। তো ওনাকে একবার এক অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল যে একজন রাজনীতিবিদের
কি প্রেসিডেন্ট হওয়া উচিত নাকি প্রেসিডেন্টের রাজনীতিবিদ হওয়া উচিত? এই প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন যে এটা কি ধরনের প্রশ্ন, এটা কি পলিটিক্যাল প্রশ্ন কিনা। তারপর উনি ব্যাখ্যা দিলেন যে একজন রাষ্ট্রপতি কে হবে, রাষ্ট্রের পরিচালক কি হবে, সে রাজনীতিবিদ হবে, রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনা করবে। তার উত্তর হচ্ছে একজন মানুষকে সবার আগে মানুষ হতে হবে। তো আমরা আসলে সেই মানুষের যে সংজ্ঞা, যে মানুষের যে বৈশিষ্ট্য, মানুষের যে চারিত্রিক গুণাবলী, সেগুলো কিন্তু আনফর্চুনেটলি আমি ব্যক্তিগতভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দেখি না। ওনাকে আপনি দেখবেন, উনি ওনার পক্ষে যদি আপনি ডেমোক্রেসির কথা বলেন, উনি সবসময় একটা কর্পোরেট হেড ছিলেন। একটা কর্পোরেট হেড, আমেরিকাতে একটা বলা হয় যে আমেরিকার ডেমোক্রেসি কর্পোরেটক্রেসি, কর্পোরেটরাই এটাকে চালায়, পরিচালনা করে। একজন ডেমোক্রেসির মানুষ না, বা ডেমোক্রেসির যে সমস্ত নিয়ম কানুন আছে সেই সমস্ত ধার ধারবেন না, সে যদি একজন রাষ্ট্রপতির ভূমিকা আসে, তার কাছ থেকে গণতান্ত্রিক শিষ্টাচার বা গণতান্ত্রিক সংস্কৃতি আমরা কতটুকু আশা করি, আমরা আশা রাখতে পারি। আপনি দেখবেন যে আমেরিকার প্রেসিডেন্টের, শ্রদ্ধেয় মোহাম্মদুল্লাহ ভাই আরো বেশি জানেন, এত বিশাল ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ারের যে এত বিশাল ক্ষমতা, এটা আগে আমার জানা ছিল। এখন যেটা দেখা যাচ্ছে যে উনি ইচ্ছা করলে যাকে তাই, দিনকে রাত, রাতকে দিনও উনি করতে পারেন। এবং উনি যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন একের পর এক এক্সিকিউটিভ অর্ডার নামে, সেই সিদ্ধান্তগুলো কিন্তু গণতন্ত্রের পক্ষে যায় না। এখন গণতন্ত্র, মোহাম্মদুল্লাহ ভাই বলবেন গণতন্ত্র তো এই ধরনের সমস্যার মধ্য দিয়ে অতিক্রম হবে, কিন্তু অতিক্রম হতে গেলে একজন মানুষকে আমরা সেই পর্যায়ে যদি দেখতে পারি যে তার মধ্যে কিছুটা হলেও একটা গণতান্ত্রিক স্বৈরাচার মানে শিষ্টাচার আছে, একটা মানবিকতা আছে, একটা সৌজন্য বোধ আছে, একটা সহনশীলতা আছে, যেগুলো গণতন্ত্রের বৈশিষ্ট্য, সেগুলো যদি নাই থাকে, তাহলে একটা মানুষকে তাকে আমি গণতান্ত্রিক একটা রাষ্ট্রের প্রধান ভাববো এবং সে সেইভাবে দেশটাকে পরিচালনা করবেন বলে আমার কেন জানি মনে হয় না। আমি ভুল হতেই পারি, তবে আমি মনে করি যে এমতা অবস্থায়, এই যে বর্তমান যে অবস্থা, আজকে যে আপনি আলোচনা শুরুর আগে যে সমস্ত নিউজ হেডলাইন গুলো দেখালেন বা পড়লেন বা শোনালেন আপনার শ্রোতাদের, তাতে কিন্তু আশঙ্কার অনেকগুলো ক্ষেত্র আছে যে আসলে যুক্তরাষ্ট্র আগামীতে গণতন্ত্রের কোন পথে অগ্রসর হবে, অথবা গণতন্ত্রের নতুন সংজ্ঞা আমরা দেখতে পারবো কিনা। গণতন্ত্রের এক সময় আব্রাহাম লিঙ্কনের যে সংজ্ঞা ছিল সেটা কিন্তু আর নাই। গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এগুলোর বানান অনেকে আপনার কৌতুক করে বলে বানান পরিবর্তন হয়ে গেছে, ফর এর বানান হয়ে গেছে ফার, অফ হয়ে গেছে ও এফ এফ, আর অফ নাই, আর বাই হয়ে গেছে বি ইউ ওয়াই, বাই। অতএব এই যে একটা প্রক্রিয়া আমরা দেখতেছি, শুধু যুক্তরাষ্ট্রে না, সারা বিশ্বেই যেখানেই গণতন্ত্রের বিষয়গুলো আছে সেখানেই কিন্তু গণতন্ত্র বাইদা মানে বিইউআই হয়ে গেছে। অর্থাৎ যেখানে গণতন্ত্রের মৌলিক যে বিষয়গুলো, আমরা শিষ্টাচারগুলো আমরা বই পুস্তকে পড়ে আসছি এবং অনেক গণতান্ত্রিক নেতার মধ্যে যেটা আমরা দেখে আসছি, সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। অতএব সেই সব আশঙ্কা থেকে আমার মনে হয় যুক্তরাষ্ট্র আগামীতে কতটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে দাঁড়াতে পারবে বা বিশ্বে অনুসরণীয় হতে পারবে, এই ব্যাপারে কিছুটা সন্দেহ আমার আছে। এইখানে আমি আশা। ধন্যবাদ। জি, আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম। আমাদের আলোচনা চলবে, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। আমরা বিরতি থেকে এসে আবার আলোচনা করব। দুজন অতিথির সঙ্গেই থাকবেন, দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনা চলছে। আলোচনার জন্য দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন, সৈয়দ মাহমুদুল্লাহ এবং মাহমুদ রেজা চৌধুরী। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, আমি একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যাব। ভারত পাকিস্তানের দ্বন্দ্ব আবারও আলোচনায় আছে। পাকিস্তান টানা দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধ হবে কিনা এরকম একটি শঙ্কা কিন্তু বিশ্ব দরবারে বেশ আলোচিত হচ্ছে। আমরা যদি একটু অতীত ইতিহাস দেখি, যে ভারত পাকিস্তান অতীতে যতবারই হচ্ছে আসলে যুদ্ধে নেমেছে, ততবারই কিন্তু জয়ের মালা ভারতের দিকেই গেছে। আবার ভারতের যে পরিমাণ সামরিক শক্তি রয়েছে, পাকিস্তানের কিন্তু আসলে সেটার কাছাকাছিও নেই। ভারত এদিক থেকেও বেশি গিয়ে। আবার কূটনৈতিক যেই তৎপরতা, সেই ক্ষেত্রেও কিন্তু ভারত হচ্ছে পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। পশ্চিমা দেশগুলোর সাথে বলি কিংবা বিশ্বের শক্তিশালী দেশগুলোর সাথে ভারতের কূটনৈতিক তৎপরতা বেশ শক্তিশালী। এইরকম একটা পরিস্থিতিতে আসলে আপনি ভারত পাকিস্তানের বর্তমানে যে দ্বন্দ্ব, আপনার কাছে কি মনে হয় যে আসলেই যুদ্ধ হতে পারে, কিংবা যুদ্ধ যদি লেগেও যায়, কিংবা এই দ্বন্দ্বের যে এটার আসলে পরিণতি কি হবে বলে মনে করছেন?
আমার কেন যেন মনে হচ্ছে উত্তেজনা খুব প্রবল এবং আম, বেশ বেশ এবং দুই পক্ষ যুদ্ধংদেহী মনোভাব, এবং ওই যেটা বললেন ওরা পরপর দুটো মিসাইল ক্ষেপণাস্ত্র মানে পরীক্ষা করেছে এবং দুটাই তারা বলছে সফল পরীক্ষা হয়েছে। আর ভারতও এই কয়েকদিন আগে আরেকটা নতুন মিসাইল তারাও পরীক্ষা করেছে। তো যাই হোক, যেটা আপনি বলেছেন, হ্যাঁ, ভারত তুলনামূলকভাবে পাকিস্তানের চাইতে সমরাস্ত্রে বেশি শক্তিশালী, কিন্তু ভারতের তিনটি প্রতিবেশী, বাংলাদেশকে বাদ দেন, বাংলাদেশের সাথে তারা ধরা যাক যুদ্ধ হবে না হলেও বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করার মতো ক্যাপাবিলিটি নেই কিন্তু সামরিক দিক থেকে। কিন্তু পাকিস্তান এবং চীন ভারতের, ফলে চীনের সীমান্ত থেকে একেবারে সমস্ত সৈন্য সবকিছু তুলে নিয়ে তারা এখানে আসতে পারবে না। এমনকি বাংলাদেশ সীমান্ত থেকেও সব সৈন্য সামন্ত অস্ত্রশস্ত্র তারা নিয়ে এসে পাকিস্তানের উপর আক্রমণ করতে পারবে না। তাদের ওভারওয়েলমিং অস্ত্রশস্ত্র আছে, সরঞ্জাম আছে, কিন্তু সবকিছু এই একটা। দ্বিতীয় হচ্ছে, এখানে যুদ্ধ না বাঁধার স্কার্মিশ হবে, ব্যাটলস হতে পারে। কিছু ওই যে কয়েক বছর আগে একবার এই ধরনের একটা ঘটনার পরে তারা বলছিল সার্জিক্যাল অপারেশন বলেছিল, পাকিস্তানের ভিতরে যে ভারতীয় জঙ্গি বিমান হামলা করেছিল, কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল, পাকিস্তান মুখ রক্ষার জন্য কিছু পাল্টা আক্রমণ করেছিল। কিন্তু দুই দেশেরই পারমাণবিক অস্ত্র আছে, এবং পারমাণবিক অস্ত্র এই ক্ষেত্রে এই মানে পূর্ণাঙ্গ যুদ্ধ থেকে দুই দেশকে রক্ষা করবে বলে আমার ধারণা। কারণ যদি মানে এমন একটা অবস্থা হয়, পূর্ণাঙ্গ মানে সমর শক্তি দিয়ে দুই দেশ বা যে কোনো দেশ ভারত পাকিস্তান উপরে ঝাঁপিয়ে পড়ে, পাকিস্তান পাল্টা ঝাঁপিয়ে পড়বে, কিন্তু পাকিস্তান যদি কাবু হতে যায়, যে মনে করছে যে আর হাত পারছে না, তখন তারা মানে মরণ কামড় তারা সামরিক অস্ত্র ব্যবহার করবে। এখন সামরিক অস্ত্র মানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, এই যে ইউক্রেনের ক্ষেত্রে আমরা জেনেছি গত 2 বছরে বহুবার পুতিন বলেছিলেন যে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবো। সেটা হল ট্যাকটিক্যাল ওয়েপন্স। ট্যাকটিক্যাল হচ্ছে এই যে হিরোশিমা নাগাসাকিতে যে ধরনের ফেলেছিল, তার চাইতে ধরা যায় 100 ভাগের 1। 1 বর্গ মাইল এলাকা একটা ক্ষতি করবে, কিন্তু তার বিষক্রিয়া আরো ছড়িয়ে পড়বে, এটা ঠিক। ফলে এই ধরনের ট্যাকটিক্যাল ওয়েপন দুই দেশই বানিয়ে রেখেছে। পাকিস্তানের সম্ভবত 300 থেকে 400 পারমাণবিক অস্ত্র আছে, ভারতের সম্ভবত 250 থেকে 300 আছে। যাই হোক, কিন্তু সংখ্যা এটা ফিগার না। 100 যদি থাকে, 150-50 দিলে পুরো উপমহাদেশ ধ্বংস হয়ে যাবে, একেবারে সর্বনাশ হয়ে যাবে, বসবাসের অযোগ্য হয়ে যাবে দীর্ঘদিনের জন্য। ফলে ওই বিপুল সংখ্যারও দরকার নেই, কিন্তু ট্যাকটিক্যাল ওয়েপন দিয়ে একজন আরেকজনকে কাবু করার জন্য সেরকম ওয়েপন দুই পক্ষ কিছু তৈরি করে রেখেছে, তাদের ক্ষেপণাস্ত্র দ্বারা সেগুলো পাঠানোর চেষ্টা করতে পারে, ফলে এগুলো রেডি করে রেখেছে। কিন্তু আমার মনে হয় না তারা ওই দিকে যাবে। আন্তর্জাতিক ক্ষেত্রে নানা মানে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান দেশগুলো, মিডল ইস্টের দেশগুলো দুই পক্ষকেই শান্ত হওয়ার কথা বলছে, এবং পাকিস্তান তো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মানে অভিযোগ করেছে, মিটিং ডাকার জন্য আহ্বান জানিয়েছে। তারা বলেছে ভারত তদন্ত করে দেখাক যে আমরা করেছি কিনা, নিরপেক্ষ তদন্ত হচ্ছে, এই আর কি। তো আমার মনে হয় না যুদ্ধ হবে, এবং যুদ্ধ হলে পাকিস্তান যে আমলে হেরেছে সেটা হচ্ছে কনভেনশনাল ওয়ারে হেরেছে। এখন আর কনভেনশনাল ওয়ারে হারার মতো, যেটা বললাম, সেরকম সিচুয়েশন হলে তারা মানে মরণ কাপড় দেবে, তখন ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হবে। সেই ক্ষয়ক্ষতি ভারতের জন্য সর্বনাশ ডেকে আনবে, পাকিস্তানের জন্য। আমার মনে হয় না সেদিকে তারা যাবে, ফলে তারা প্রেসিপিস থেকে সরে আসবে। এই স্কার্মিশ হবে, কিছু ছোটখাটো ব্যাটলস হতে পারে, গোলাগুলি হতে পারে, এই আমার ধারণা। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কথা সূত্র ধরে আমি একটু মাহমুদ রেজা চৌধুরী একটু আপনার কাছে জানতে চাইবো যে মাহমুদুল্লাহ ভাই যেটি বলছিলেন যে পারমাণবিক বোমা এক দেশ আরেক দেশের উপর এক ধরনের শঙ্কার জায়গা কিন্তু থেকে যায়। যদিও আমরা যদি একটু ইতিহাস দেখি যে অতীতের যে যুদ্ধগুলো হয়েছে, কোনো দেশই আসলে পারমাণবিক হামলাও করেনি, কিংবা হামলা করার মতো কোনো হুমকিও কিন্তু দেয়নি। এখন পর্যন্ত যে পরিস্থিতি, আপনার কাছে কি আশঙ্কা হচ্ছে যে পারমাণবিক বোমা হামলার মতো কোনো ঘটনা ঘটতে পারে? সরাসরি উত্তর না। আমার মনে হয় না, যে দুই দেশেরই তো
কিছু মানুষ আছে যারা মাথা দিয়ে কাজ করে, শুধু মুখ দিয়ে কাজ করে না। তো সেই অর্থে মোহাম্মদুল্লাহ ভাই যেভাবে অবজার্ভ করেছেন এবং ওনার যে বিশ্লেষণ উনি ব্যাখ্যা করেছেন, তার সাথে আমি একেবারেই একমত। তবে পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে কি, আমার কেন জানি মনে হয়, আমি আবারও বলি, আমি ভুল হতে পারি, যে পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে যে তারা আসলে জাতিগতভাবেই এত বেশি উচ্ছৃঙ্খল এবং এত বেশি তাদের লক্ষ্য, মানে জনগণের জন্য রাষ্ট্র না রাষ্ট্রের জন্য জনগণ, এই ব্যাপারে তাদের মধ্যে এত বেশি রকম একটা দ্বিধা রয়েছে, একটা মোটা বুদ্ধিও আছে, যে তারা আসলে ওইসব ভেবেচিন্তে ভারতের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন বা অবনতি করে কিনা আমার সন্দেহ আছে। তারা ভারতের সাথে কোনো অর্থেই, ভারতের বিশালত্ব অনেক বেশি, ভারতের অর্থনৈতিক শক্তি পাকিস্তানের চাইতে বেশি, ভারতের, যেটা মোহাম্মদুল্লাহ ভাই বললেন, তার আন্তর্জাতিক সম্পর্ক ভারতের বিশ্বে অনেক বেশি পাকিস্তানের চাইতে। তো পাকিস্তান সেই সমস্ত জিনিস যদি মনে করে যে তাদের কাছে আণবিক বোমা আছে, অতএব তারা সেটা দিয়ে কিছু একটা করতে চাবে, তাহলে শুধু যে ভারতের ক্ষতি হবে তা না, পাকিস্তানেরও বহু ক্ষতি হবে এবং পাশে অন্যান্য দেশে, এমনকি চায়নারও ক্ষতি হবে। তো আমার মনে হয় যে সেই পর্যন্ত হয়তোবা রাজনীতিবিদরা, বিশ্বের রাজনীতিবিদরা যারা বিশ্ব রাজনীতিকে কন্ট্রোল করেন, তারাও হয়তোবা পাকিস্তান এবং ভারত উভয়কেই থামাবার চেষ্টা করবেন। যেটা মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন যে ছোটখাটো কিছু ক্ষয় হতে পারে, একে ওকে হুমকি দেওয়া দিয়ে হতে পারে, এটা চলতে পারে, কিন্তু আলটিমেটলি যে যুদ্ধ, যে বিষয়টা, মানে আমরা বুঝছি যে কনভেনশনাল ওয়ারটা এখন হওয়ার সম্ভাবনা খুবই কম, বলে সেটা আপনার এআই ওয়ার হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ার হতে পারে, অথবা সেখানে অন্যরকম ইকোনমিক ওয়ার হতে পারে। কিন্তু কনভেনশনাল ওয়ার হলে পাকিস্তানের অবস্থা আরো খারাপ হবে, এবং সেটা রক্ষা করতে তারা যদি তাদের আণবিক শক্তি বা অস্ত্র ব্যবহার করে, সেটা তাদের, আমি বলবো, নিজের পায়ে নিজের কুড়াল মারার মতোই হয়ে যাবে। তো আমি আশাবাদী যে সেরকম যুদ্ধ হবে না। সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি যে এটাই হতে হবে। ছোটখাটো কিছু হতে পারে, কিন্তু সেটা যুদ্ধ আকারে আপাতত আজকে এই মুহূর্তে আপনার সাথে যখন কথা বলছি, আগামীকাল থেকেও বলা যায় না। তো হওয়ার সম্ভাবনাটা খুব। জি, আমরা শেষ করার আগে একটু বাংলাদেশ প্রসঙ্গে ছোট্ট করে আলোচনা করতে চাই। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি। হেফাজত ইসলামের যেই জনসভা ছিল, সেখানে হাসনাত আব্দুল্লাহ যোগ দিয়েছিলেন। এনসিপির তিনি একজন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের, তিনি সেখানে যোগ দিয়েছেন এবং বাংলাদেশে বেশ কয়েকদিন ধরেই নারী সংস্কার কমিশনের যে বিষয়টি নিয়ে, যে সংস্কার প্রস্তাব নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল, সেটা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে নানাবিধ সমালোচনা হচ্ছে, নানান রকমের প্রশ্ন উঠছে যে ইসলামী দলগুলোর সাথে আসলে এনসিপি কি ঐক্য করবে কিনা। ঠিক এমন একটা পরিস্থিতিতে আসলে গণমাধ্যমে আমি বিবিসি বাংলার একটি রিপোর্ট দেখছিলাম, বিবিসি বাংলার কাছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তিনি বলেছেন যে হেফাজত ইসলামের এই সমাবেশে দল হিসেবে এনসিপিকে আহ্বান করা হয়নি, গণ অভ্যুত্থান পরবর্তী নেতা হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ আসলে এই সমাবেশে অংশ নিয়েছেন। আপনার কাছে আসলে একইভাবে জানতে চাইবো, আপনার কাছেও কি আসলে মনে হয় যে হাসনাত আব্দুল্লাহর এই যে হেফাজত ইসলামে অংশ নেয়া কিংবা সেখানে বক্তব্য দেওয়ার, একটা সুস্পষ্ট বক্তব্য দেওয়ার, সরকারের প্রতি নানাবিধ আহ্বান জানানো, আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি জানানো, কিংবা যেই কথাগুলো তিনি বলেছেন, আপনার কাছেও কি আসলে মনে হয় যে এটি আসলে একান্তই তার ব্যক্তিগত কথা একজন নেতা হিসেবে কিংবা অভ্যুত্থান পরবর্তী একজন নেতা হিসেবে, নাকি এনসিপির অবস্থানই আসলে এটাই এনসিপি কে না, এটা তার ব্যক্তিগত না, তার এনসিপির অবস্থান। এনসিপি যারা, মানে যারা গঠন করছেন অধিকাংশই তো ইসলামী পটভূমি থেকে এসছেন, অনেকেই তো এরা শিবিরে ছিল, শিবিরের বিভিন্ন এলাকায় শিবিরের নেতা ছিল, কর্মী ছিল। তো ফলে তারা দল গঠন করেছে এবং পর্দার অন্তরালে যে সমস্ত ঘটনার সব তথ্য এখন বেরিয়ে আসছে, তাতে দেখা যায়। আর তারা মানে তার মমিনুল হককে যে তারা সমর্থন দিলেন, মমিনুল হক এই 5 আগস্টের অভ্যুত্থানের পরে
একবারে স্পষ্টভাবে এদেরকে থ্রেট দিয়ে বলেছে, তোমরা সতর্ক থাকো, জেনে রাখো এই এই মানে অভ্যুত্থানের পেছনে প্রধান শক্তি হিসাবে, সহযোগী শক্তি হিসাবে আমরা কাজ করেছি, আমরা আমাদের মতো কাজ করব, আমাদের এজেন্ডার উপরে তোমরা হস্তক্ষেপ করতে আসবে না, তোমরা সবসময় তোমাদেরকে আত্মপ্রকাশ করবে না সেটা আমরা জানি, কিন্তু আমাদের এজেন্ডার উপরে আঘাত করে। এটা তো মমিনুল হক দুটো এখনো সেগুলা ইউটিউবে পাওয়া যায় তার বক্তব্য, ফলে ঘটনা ওই রকম। এখন দেখুন এই যে ছাত্রদের যে তথাকথিত মানে বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা আসলে রাজনৈতিক আন্দোলন ছিল, এই বৈষম্যবিত আন্দোলনের যে ছাত্ররা তারা যে বক্তব্য দিয়েছিল তার ভিতরে যে কথাগুলো ছিল নতুন নতুন কথা আসছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা আসছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিজমের কথা আসছে, তারা দল মানে রাষ্ট্রের ক্ষমতায় থেকে দল গঠন করেছে, তাদের দল গঠনের জন্য বিপুল টাকা খরচ করেছে, তারা মানে রাষ্ট্রের সমস্ত পৃষ্ঠপোষকতা পাচ্ছে, সব কিছু মিলে তারা এবং জামায়াত ইসলামী সহ মিলে ইসলামী দলগুলো একসাথে আসছে। তাদের এই ছেলেরা যখন, ছাত্ররা যখন আন্দোলন করে, তাদের সাথে যে কথা আমি বলতে প্রায় ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে মেয়েরা, ছাত্রীরা বিপুল সংখ্যা অংশগ্রহণ করেছিল, বিপুল সংখ্যায়। এদের দুই একজন নেতা নেত্রী এখনো আছে, এদের কমিটিতেও আছে, কিন্তু এখন তারা নারীদেরকে আফগানিস্তানের মতো একেবারে মানে ঘুমটা পরিয়ে হিজাব না নিকাব পরিয়ে ঘরে বন্দি করার ওই দিকে। মমিনুল হকদের তো এজেন্ডাই সেটা। মমিনুল হকের নেতা যিনি মারা গেছেন শফি মাওলানা বলেইছিলেন, এই নারীদেরকে দেখলে পুরুষের মুখে লালা আসে, জিভে একদম স্পষ্ট এরকম অশ্লীল ভাষায় তিনি বলেছিলেন। ফলে তাদের এজেন্ডা হচ্ছে নারীদেরকে একেবারে ঘরে আবদ্ধ করে রাখা। জামাত ইসলামী এখন একটা মানে দেখানোর চেষ্টা করছে তারা ওই রকম করতেন না, কিন্তু তারা ইসলামী রাষ্ট্র করার কথা বলছে। ইসলামী রাষ্ট্রের নামে এরা যা বোঝে সেটা হচ্ছে একটা প্রায় প্রাগৈতিহাসিক টাইপের রাষ্ট্রের ব্যবস্থার কথা তারা বলছে। তারা মডার্ন ইসলামী মানে এমনকি আব্বাসের খলিফাদের আমলে যেরকম রাষ্ট্র ছিল সেই রকম রাষ্ট্র না, তারা একেবারে একেবারে প্রাগৈতিহাসিক একটা ব্যবস্থার কথা। ফলে ইনি মানে নিজের ব্যক্তিগতভাবে কথা বলেছেন তা না, ইনি তার দলেরই ওপিনিয়ন এটা, তার স্ট্যান্ড এটা, এবং তারা বাংলাদেশে যেই ধরনের ঘটনা ধারা যে একটার পর একটা হচ্ছে, মানে সমস্ত চিত্র অত্যন্ত নেগেটিভ দিকে অগ্রসর হচ্ছে। একটা মানে গণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে জনগণের একটা বিস্ফোরণ, সাকসেসফুল বিস্ফোরণ হয়ে যে একটা গণতান্ত্রিক আবহাওয়া হওয়ার কথা ছিল, একটা গণতান্ত্রিক পরিবেশ হওয়ার কথা ছিল, সেগুলা না হয়ে কোনো সাংবাদিক আরো প্রটেস্ট করলে তার চাকরি চলে যাচ্ছে, পত্রিকা বন্ধ হয়েছে, মিডিয়া বন্ধ হয়ে যাচ্ছে। সবকিছু মিলে এখন আমরা যেটা দেখছি অত্যন্ত আতঙ্কজনক। নারীদের ক্ষেত্রে না, সমস্ত গণতন্ত্রের উপরে একটা প্রচন্ড থ্রেটের আবহাওয়া সৃষ্টি হয়েছে বলে আমার মনে হচ্ছে। জি, মাহমুদ রেজা চৌধুরী, আমরা যে পর্যালোচনা শুনছিলাম, নারী বিদ্বেষের কথাই বলি, মবের কথাই বলি, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার কথাই বলি, আন্দোলনটা আসলে যখন হয়, আন্দোলনের পরপর যেটি একটু আগে মাহমুদুল্লাহ ভাই বলছিলেন যে হ্যাঁ, মামুনুল হকরা হয়তো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিলেন যে তারা পেছন থেকে এটি নেতৃত্ব দিয়েছে, বিএনপিও ক্রেডিট নেওয়ার চেষ্টা করে যে টানা 16 বছর তারা অনেক জল্পনা কল্পনা করেছে, অনেক আন্দোলন করেছে, সেটারই হয়তো বা এটা একটা সাফল্য। কিন্তু আন্দোলনটাতে কিন্তু আমরা দেখেছি যে সক্রিয়ভাবে দল মত নির্বিশেষে সব দলের মানুষের অংশগ্রহণ দেখেছি, সাধারণ মানুষের অংশগ্রহণ দেখেছি। যেই মানুষটার হয়তো কোনো পলিটিক্যাল ভিউজ নেই, যেই মানুষটার হয়তো রাজনৈতিক কোনো মতাদর্শ নেই, সেই মানুষটাকেও আমরা আন্দোলনে যোগ দিতে দেখেছি। এবং আন্দোলনের যখন একটা ফল চলে আসলো, সেই ফলটা যখন একটা পক্ষে আসলে চলে যায় কিংবা এমন একটা জায়গায় চলে যায় যেটা যেই মানুষটা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের সাথে একেবারেই পুরোপুরি সাংঘর্ষিক, তখন আসলে সেই পরিস্থিতিটাকে আপনি কিভাবে পর্যালোচনা করবেন? আমি আবারও শ্রদ্ধেয় সৈয়দ মাহমুদুল্লাহ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এটা আমার ব্যক্তিগত অভিমত যে আমরা কখনোই গত 53 বছরেও বাংলাদেশকে কখনো মানুষের জন্য বাংলাদেশ দেখি নাই, বাংলাদেশের জন্য মানুষ দেখছি। সবসময় রাষ্ট্র আপার হ্যান্ডে কাজ করেছে এবং জনগণকে, সাধারণ মানুষকে, সাধারণ মানুষ বলতে আমরা যারা বুঝি
তারা কোনো পার্টিকুলার তোলেন না, তারা পুরো বাংলাদেশের। আমরা বাংলাদেশে গত 53 বছর যে স্লোগানগুলো বেশি শুনেছি সেগুলোর মধ্যে হচ্ছে কেউ জিয়ার সৈনিক, কেউ মুজিবের সৈনিক, কেউ আরবের সৈনিক, কেউ পাকিস্তানের সৈনিক, কেউ ভারতের সৈনিক। কিন্তু আমরা কখনোই এই প্রত্যয়টা আমাদের জ্ঞানী বুদ্ধিজীবী অনেক সচেতন মানুষের মধ্যেও শুনি নাই যে আমরা বাংলাদেশের সৈনিক। তো বাংলাদেশটা সবসময় একটা অনুচ্চ রয়ে গেছে সবসময়। এখন যেটা দেখছেন যে গত 9 মাসে প্রায় মনে হয় 18টা বা 24টা রাজনৈতিক দলও সৃষ্টি হয়ে গেছে। তো ইটস এন মানে অ্যাবসার্ড জিনিস মনে হয় যে সবাই রাজা। তো সবাই রাজা হতে গেলে সেই রাজাত্ব বলতে হবে সেটা রাজ্য থাকতে হবে। আমি তো রাজ্য সৃষ্টি করার জন্য 71 সালে লড়াই করি নাই, আমরা করেছি একটা দেশ সৃষ্টি করার জন্য। সেই দেশটা কিন্তু আমরা পাই নাই, সেই দেশটা কিন্তু এখনো আমাদের হাতের বাইরে, নাগালের বাইরে। তাই এই যে গত জুলাই আগস্টে যে ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে সেখানেও আপনি যেটা বলেছেন সঠিক, যে সেখানে সাধারণ মানুষের কিছু প্রত্যাশা ছিল। প্রত্যাশাটা কি? যে গণতন্ত্র থেকে আমরা বঞ্চিত হয়েছি গত অনেক অনেক বছর, সেইগুলোকে প্রতিষ্ঠা করা। যে বৈষম্য থেকে আমরা ভুগেছি গত অনেক অনেক বছর, সেখান থেকে মানুষকে মুক্ত করা, সেটা ছিল মূল লক্ষ্য। কিন্তু সেখানে হঠাৎ করে এক একজন দাবি করে বসছে তারাই এই আন্দোলনের পিছিয়ে ছিল, এবং প্রত্যেকেরই ক্ষমতা। এখন যারা ধরেন নির্বাচন অতি দ্রুত চাচ্ছে তাদেরও উদ্দেশ্য ক্ষমতা, যারা নির্বাচনকে বিলম্ব করতে চাচ্ছেন তাদেরও উদ্দেশ্য ক্ষমতা, মূলত হচ্ছে ক্ষমতা চাইছে। এই যে ক্ষমতার যে লড়াই, এটা কিন্তু 53 বছর থেকে আমরা দেখছি, কম আর বেশি, কোথাও বেশি দেখেছি, কখনো কম দেখেছি, কিন্তু এটাই চলে আসছে। তার জন্য আমি বলছি আসলে বাংলাদেশের মানুষের জন্য কি বাংলাদেশ, নাকি জাস্ট বাংলাদেশের কিছু, আপনি যদি, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে দেখি, আমি রাজনীতির চোখ দিয়ে দেখি না, আমি সমাজের চোখ দিয়ে দেখি। সামাজিক যে শ্রেণী বৈষম্য গুলো আছে, যে স্ট্র্যাটিফিকেশন গুলো আছে, যে স্তরায়ন গুলো আছে, সেগুলো বাংলাদেশের রাজনীতিকে বুঝতে গেলে সেগুলোও বোঝা দরকার। তা আমাদের মধ্যে ওই যে প্রভুবৃত্ত মালিক শ্রমিক যে সম্পর্কগুলো আদিকাল থেকে রয়ে গেছে সেটাই রয়েছে। এখানে আমি একটু বলতে চাচ্ছি যে আমরা অনেক সময় সৈয়দ মোহাম্মদুল্লাহ বলেছেন, বিনীত শ্রদ্ধা সহকারে বলি, প্রাগৈতিহাসিক একটা কথা বলেছেন, প্রাগৈতিহাসিক আমলে কখনো ইসলাম ছিল না। ইসলাম খুবই লেটেস্ট, এবং ইসলামের যে, আমি ইসলামকে দেখি আমার নবী মোহাম্মদ ইসলামের ওনার দৃষ্টিকোণ থেকে, উনি কখনো কোনো দেশকে ইসলামী রাষ্ট্র বলেন নাই, এবং সৌদি আরবকে উনি বলেন না ইসলামিক রাষ্ট্র। কিন্তু আজকের যারা ধর্ম অনুসরণ করেন তারা কথায় কথায় ইসলামিক রাষ্ট্র হবে, অমুক হবে। কারণ আপনি আপনার কার্য, আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে আপনি প্রমাণ করেন যে আপনি সত্যিকারের ইসলামের ফলোয়ার। ইসলাম কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য না, ইসলাম আমি মনে করি ব্যক্তিগত সমগ্র বিশ্বের মানুষের জন্য। আপনার মধ্যে সেই মনুষ্যত্ব যদি থাকে, আপনার মধ্যে সেই বিনয় যদি থাকে, আপনার মধ্যে সেই গণতান্ত্রিক চেতনা যদি কাজ করে, আপনার যদি পারস্পরিক যদি শ্রদ্ধা কাজ করে, ইসলাম অটোমেটিকলি প্রতিষ্ঠিত হয়ে যাবে। এর জন্য আপনাকে আন্দোলন করে রাস্তায় মানতে হবে না। এবং একইভাবে এখন ইসলামিক আন্দোলন বা ইসলামিক দলগুলো নিয়ে বাংলাদেশে যে গত 53 বছর ধরে যে বিষয়গুলা দেখা যায়, তাতে আমি বলবো রাজনীতিবিদরা ধর্মকে রাজনীতির মধ্যে এনে এটাকে কুলুষিত করার চেষ্টা করছে, তারা একটা স্কেপ বোর্ড তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এটার জন্য দায়ী রাজনীতিবিদরা, এটার জন্য দায়ী আমাদের বুদ্ধিবৃত্তিক কিছু সমাজের কিছু অংশ না, কিন্তু এর জন্য সাধারণ মানুষ দায়ী না। সাধারণ মানুষরা সবসময় শান্তিপ্রিয় মানুষ, সাধারণ মানুষ সবসময় শান্তি চায়। অতএব আজকে যেগুলো বাংলাদেশে ঘটতেছে, এটা শ্রেণী বৈষম্যের কারণে ঘটতেছে। বৈষম্য মুক্তই আন্দোলন বললেও বৈষম্য থেকে মুক্তি আমরা পাই নাই, আগামীতে পাবো কিনা, খুব নিকট ভবিষ্যতে 20 বছরে পাবো কিনা আমার সেখানে একটা শঙ্কা থেকে যায়। জি, দুজন অতিথিকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সময় শেষ হয়ে গেছে, দুজনের কাছ থেকেই বিদায় নিচ্ছি। অসংখ্য কৃতজ্ঞতা আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।